Hi students, welcome to my channel. In this lecture, we will discuss about the quantitative aspect of electrolysis. প্রিভিয়াস ক্লাসে ইলেকট্রোলিসিসের আমরা কোয়ালিটেটিভ অ্যাসপেক্ট সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট সম্পর্কে জানব। কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট কি? কোয়ান্টিটেটিভ অ্যাসপেক্ট হলো যে তড়িৎ বিশ্লেষণের ফলে বিভিন্ন তড়িৎ দ্বারে যে পদার্থগুলো উৎপন্ন হয় তার পরিমাণ আমরা নির্ধারণ করতে পারি এবং এটি নির্ণয় করা হয় ফ্যারাডের সূত্র দ্বারা। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের দুটি সূত্র আছে। তার মধ্যে প্রথম সূত্রটি হলো যে তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎ দ্বারে উৎপন্ন বা তড়িৎ দ্বার থেকে মুক্ত পদার্থের ভর ওই পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণের সঙ্গে সমানুপাতিক। সো amount of substance deposited or liberated at an electrode is directly proportional to the amount of charge passed through the electrolytic solution. তো আমরা ধরে নিলাম যে কিউ কুলম চার্জ একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্য দিয়ে পাস করানো হয়েছে। এর ফলে ইলেকট্রোডে যে প্রোডাক্ট ফর্মেশন হয়েছে সেই প্রোডাক্টের অ্যামাউন্টটা ডাব্লু গ্রাম। সো কিউ কুলম যখন চার্জ আমরা পাঠাচ্ছি ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে, ডাব্লু গ্রাম একটা পদার্থ তড়িৎ দ্বারে উৎপন্ন হয়েছে। তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী এই ডাব্লুটা ইজ প্রপোর্শনাল টু কিউ, মানে যে পরিমাণ পদার্থ উৎপন্ন হবে সেটা ওই ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ পরিমাণের সঙ্গে সমানুপাতিক। কিউটা হচ্ছে প্রবাহিত তড়িৎ পরিমাণ। তো এখান থেকে ডাব্লু ইজ ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট জেড ইন্টু কিউ। এই জেডটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এখান থেকে দেখো যখন হোয়েন কিউ ইজ ইকুয়ালস টু 1 কুলম W is equals to Z, মানে কি যে 1 কুলম তড়িৎ যদি আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে চালনা করি তাহলে যত পরিমাণ পদার্থ তড়িৎ দ্বারে উৎপন্ন হয় তাকে ওই পদার্থের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের একটা ডেফিনেশন পেয়ে গেলাম। কি? ইট ইজ অ্যামাউন্ট অফ substance deposited by 1 কুলম চার্জ, মানে কি 1 কুলম চার্জ পাঠালে যে পরিমাণ পদার্থ তড়িৎ দ্বারে উৎপন্ন হচ্ছে তাকেই বলা হয় ওই পদার্থের ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। এখন দেখো আমরা ধরে নিচ্ছি যে কিউ কুলম তড়িৎ পাঠানো হয়েছে, একটা ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে কিউ কুলম তড়িৎ পাঠানো হয়েছে। এর ফলে কোনো এক পদার্থের W1 গ্রাম তড়িৎ দ্বারে ডিপোজিটেড হয়েছে বা তড়িৎ দ্বার থেকে মুক্ত হয়েছে। এই সেম অ্যামাউন্ট অফ চার্জ আরও একটি ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্য দিয়ে পাস করাচ্ছি। এর ফলে অপর একটি পদার্থের ধরে নিলাম W2 গ্রাম তড়িৎ দ্বারে উৎপন্ন হয়েছে। তাহলে সেম অ্যামাউন্ট অফ চার্জ আমরা চালনা করছি, এর ফলে কোনো একটি পদার্থের W1 গ্রাম এবং অপর একটি পদার্থের W2 গ্রাম তড়িৎ দ্বারে উৎপন্ন হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি লিখতে পারি? দ্যাট ইজ W1 দ্যাট ইজ ইকুয়ালস টু Z1 ইন্টু কিউ। Z1টা হলো ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং এই পদার্থটির ক্ষেত্রে কি লিখতে পারি? W2 দ্যাট ইজ ইকুয়ালস টু Z2 ইন্টু কিউ। Z2টা হলো এই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দেখো এই ইকুয়েশান 1 অ্যান্ড ইকুয়েশান 2 থেকে আমরা কি পেতে পারি? যে W1 বাই W2 দ্যাট ইজ ইকুয়ালস টু Z1 বাই Z2। সেখান থেকে W ইজ প্রপোর্শনাল টু Z, অর্থাৎ কোনো পদার্থের ওজনটা ওই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের সঙ্গে সমানুপাতিক। এটিই হলো ফ্যারাডের প্রথম সূত্র।
এবার আসছি আমরা ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্র বলছে, যদি একই পরিমাণ তড়িৎ বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে চালনা করা হয় এবং তার ফলে তড়িৎদ্বারে যে বিভিন্ন পরিমাণ পদার্থ উৎপন্ন হবে তাদের অনুপাতটা ওই পদার্থগুলির রাসায়নিক তুল্যাঙ্কের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে কি বলছে, when same amount of charge is passed through the different electrolytic solution connected in a series, then weight of the substance deposited at electrode are in the ratio of their equivalent weight. So আমরা ধরে নিলাম যে কিউ কুলম তড়িৎ চালনা করা হয়েছে একটি ইলেকট্রোলাইটের মধ্য দিয়ে, এবং তড়িৎ বিশ্লেষণের ফলে আমরা ধরে নিচ্ছি ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের W1 গ্রাম তড়িৎদ্বারে উৎপন্ন হয়েছে। তাহলে W1 গ্রাম পদার্থ তড়িৎদ্বারে ডিপোজিট হচ্ছে, এবং এই যে পদার্থটা ডিপোজিট হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা এ পদার্থ, W1 গ্রাম এ ডিপোজিট হয়েছে, এবং এই এর ইকুইভ্যালেন্ট ওয়েট সেটা আমরা ধরে নিলাম E1, এবং অপর একটি পদার্থ বি তার W2 গ্রাম উৎপন্ন হয়েছে, এবং বি যে পদার্থটা আছে তার ইকুইভ্যালেন্ট ওয়েট দ্যাট ইজ ইকুয়ালস টু E2। তাহলে যেহেতু একই পরিমাণ তড়িৎ চালনা করেছি, এ পদার্থের W1 গ্রাম এবং বি পদার্থের W2 গ্রাম তড়িৎদ্বারে উৎপন্ন হয়েছে, এদের রেশিওটা এই পদার্থ দুটির তুল্যাঙ্ক ভরের অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে কি বলছে, ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী অ্যাকর্ডিং টু সেকেন্ড ল, W1 by W2 is equals to E1 by E2। সেখান থেকে আমরা লিখতে পারি W is proportional to E। আবার দেখো, ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? ফ্যারাডের প্রথম সূত্র থেকে পেয়েছিলাম from first law W1 by W2 is equals to Z1 by Z2। দ্বিতীয় সূত্র থেকে কি পেয়েছি? W1 by W2 is equals to E1 by E2। সেখান থেকে আমরা কি বলতে পারি? অতএব E1 by E2 is equals to Z1 by Z2। অর্থাৎ কি, যে পদার্থগুলির তুল্যাঙ্ক ভারের অনুপাতটা পদার্থগুলির তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের অনুপাতের সঙ্গে সমান। দেখো, ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা কি পেয়েছি? অ্যাকর্ডিং টু ফার্স্ট ল আমরা পেয়েছি W is proportional to Q, and second law W is proportional to E। This is equation 1, that is equation 2। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি? অতএব W is proportional to Q into E, or W is equals to some constant। এই কনস্ট্যান্টটাকে লেখা হয় 1 by F দিয়ে, 1 by F into Q into E, where F that is equals to Faraday। 1 Faraday that means 96,500 coulomb, approximately 96,500 coulomb। এখন দেখো, if C ampere current is passed till t সেকেন্ড, যদি আমরা t সেকেন্ড সময় ধরে C অ্যাম্পিয়ার কারেন্ট পাস করি, দেন Q দ্যাট ইজ ইকুয়ালস টু C ইন্টু টি, মানে অ্যামাউন্ট অফ চার্জটা কী হবে? অ্যামাউন্ট অফ চার্জ ইকুয়ালস টু যে কারেন্টটা আমরা প্রবাহিত করছি সেই কারেন্ট ইন্টু যতটা সময় ধরে প্রবাহিত করছি। তো এখান থেকে আমরা কী লিখতে পারি? অতএব W ইজ ইকুয়ালস টু E ইন্টু কিউর বদলে লিখে দিচ্ছি C ইন্টু টি ডিভাইডেড বাই F।
দেখো ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্রকে সমন্বয় করে আমরা নতুন একটা ফর্মুলা পেলাম, W ইজ ইকুয়ালস টু ইসিটি বাই এফ, যেখানে ইটা হচ্ছে যে পদার্থটা উৎপন্ন হচ্ছে তার রাসায়নিক তুল্যাঙ্ক, সিটা হচ্ছে প্রবাহিত তড়িৎ, টিটা হলো সময় এবং এফটা হলো ফ্যারাডে, আর এই ডব্লুটা হলো কত গ্রাম পদার্থ তড়িৎ দ্বারে উৎপন্ন হয়েছে। এই ইকুয়েশনের উপর বেস করে আমরা কিছু প্রবলেম এখন করব। দেখো ওখানে প্রথম প্রবলেমটা কি বলছে, এ কারেন্ট অফ 9.65 অ্যাম্পিয়ার flowing for 10 minutes deposit 3 গ্রাম of a metal, the equivalent weight of the metal is, তাহলে আমাদের 9.65 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হয়েছে কত সময় ধরে, 10 মিনিটস, কত গ্রাম মেটাল ফর্ম হয়েছে, 3 গ্রাম, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে দিয়েছে মেটালের। তো আমরা ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে লিখতে পারি W ইজ ইকুয়ালস টু ই ইন্টু সি ইন্টু টি বাই এফ। কত গ্রাম মেটাল উৎপন্ন হয়েছে, দেখো 3 গ্রাম, সো W ইজ ইকুয়ালস টু 3। মেটালের ইকুইভ্যালেন্ট ওয়েটটা ই, সেটাই আমাকে ফাইন্ড করতে হবে, ইন্টু সি, কত অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হয়েছে, 9.65 অ্যাম্পিয়ার, ইন্টু টি, টি কত সময় ধরে, 10 মিনিটস, সো 10 ইন্টু 60 সেকেন্ড, ডিভাইডেড বাই এফ, এফ কত, 96,500 কুলম, সো অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড মানে কুলম, তাহলে এই কুলম, উপরের কুলম এবং নিচের কুলম ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো এখান থেকে আমরা ইটা বের করে নিতে পারি, ই ইজ ইকুয়ালস টু 96,500 ইন্টু 3 ডিভাইডেড বাই 9.65 ইন্টু 10 ইন্টু 60। পয়েন্টটা তুলে দিচ্ছি এখানে, 100 মাল্টিপ্লাই করে, 0 0 ক্যান্সেল, that is 100, so that is 300 by 6, that means 50, so the equivalent weight of the metal is 50, so right option is 50. Second problem টা কি বলছে দেখো, the same amount of electricity was passed through the two separate electrolytic cells containing solution of nickel nitrate and chromium nitrate. If 0.3 gram of nickel was deposited, then amount of chromium deposited is, চারটে অপশন দিয়ে দিয়েছে, তাহলে সেম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি পাস করানো হয়েছে, তার মানে ফ্যারাডের দ্বিতীয় সূত্র, ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি যে W1 by W2 that is equals to E1 by E2। W1 মানে কত গ্রাম নিকেল উৎপন্ন হয়েছে, দেখো নিকেল উৎপন্ন হয়েছে 0.3, সো এখান থেকে আমরা কি লিখতে পারি, W1 এর বদলে 0.3, W2টা আমাকে ফাইন্ড করতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু E1, E1 মানে নিকেলের তুল্যাঙ্ক ভার, নিকেলের তুল্যাঙ্ক ভার কত হবে, এখানে নিকেলের চার্জ কত, নিকেল 2+, সো নিকেলের অ্যাটমিক ওয়েট ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ নিকেল, নিকেলের অ্যাটমিক ওয়েট কত, 59, সো 59 বাই 2 ডিভাইডেড বাই ক্রোমিয়ামের ইকুইভ্যালেন্ট ওয়েট, ক্রোমিয়ামের অ্যাটমিক ওয়েট কত, 52, ভ্যালেন্সি কত, 3, সো ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু 52 বাই 3। এখান থেকে আমরা ডব্লুটা ক্যালকুলেট করতে পারবো, সো ডব্লু ইজ ইকুয়ালস টু 0.3 ইন্টু 52 ইন্টু 2 ডিভাইডেড বাই 3 ইন্টু 59, 3 3 ক্যান্সেল করে দিলাম, সো দ্যাট ইজ 104 ডিভাইডেড বাই 590, এবং এটা ক্যালকুলেট করলে দ্যাট ইজ নিয়ারলি ইকুয়ালস টু 0.17, মানে ক্রোমিয়াম কত গ্রাম ডিপোজিট হবে, 0.17 গ্রাম, সো রাইট অপশন ইজ 0.17। দেখো থার্ড প্রবলেমটা কি বলছে, when an electric current is passed through acidified water 168 ml electrolytic gas is formed in 965 seconds, the current passed in ampere is, চারটে অপশন দিয়ে দিয়েছি। আমরা ইলেকট্রোলিসিস কার করাচ্ছি, অ্যাসিডিফাইড ওয়াটারের, অ্যাসিডিফাইড ওয়াটারের যখন ইলেকট্রোলিসিস করা হয় ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস ফর্ম হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস ফর্ম হয়। এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস ফর্ম হয় এদের আয়তনের রেশিওটা কিন্তু 2:1, সো হাইড্রোজেন ইজ টু অক্সিজেন 2:1, 2:1 আয়তনের অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসটা ফর্ম হয়।
আমাদের দেখো টোটাল যে ইলেকট্রোলাইটিক গ্যাস ফর্ম হয়েছে তার অ্যামাউন্টটা বলে দিয়েছে 168 ml। এই 168 mlটা টোটাল হাইড্রোজেন এবং অক্সিজেনের আয়তন। সো এখান থেকে আমরা ভলিউম অফ হাইড্রোজেনটা ফাইন্ড করতে পারি, দ্যাট ইজ 2/3 ইন্টু 168 ml, দ্যাট মিনস 112 ml। ঠিক একইভাবে আমরা অক্সিজেনের ভলিউমটাও ফাইন্ড করে নিতে পারি, ভলিউম অফ অক্সিজেন that is equals to 1/3 into 168, that means 56 ml। তাহলে এই যে টোটাল 168 ml ইলেকট্রোলাইটিক গ্যাস ফর্ম হয়েছে তার মধ্যে হাইড্রোজেনটা আছে 112 ml এবং অক্সিজেনটা হচ্ছে 56 ml। এই 112 ml হাইড্রোজেনের ওয়েটটা আমরা ফাইন্ড করে নিচ্ছি। তো দ্যাট ইজ ইকুইভ্যালেন্স টু 2 into 112 divided by 22,400 এত গ্রাম হাইড্রোজেন। যেহেতু এই 22,400 ml হাইড্রোজেনের ওয়েটটা 2 গ্রাম, তাহলে এত ml হাইড্রোজেনের ওয়েট কত হবে? এত গ্রাম। যদি আমরা অক্সিজেনের বার করি, দ্যাট ইজ ইকুইভ্যালেন্স টু 56 into 32 divided by 22,400 এত গ্রাম অক্সিজেন, এত গ্রাম হাইড্রোজেন। তাহলে আমরা এই যে টোটাল 168 ml ইলেকট্রোলাইটিক গ্যাস ফর্ম হয়েছে তার মধ্যে কতটা হাইড্রোজেন গ্যাস আছে এবং কতটা অক্সিজেন গ্যাস আছে আমি বার করে নিলাম। এখন দেখো ফ্যারাডের সূত্রটা আমরা কাজে লাগাই, W দ্যাট ইজ ইকুয়ালস টু ECT/F। এই W আমরা হাইড্রোজেনের ওয়েট নিয়েও ক্যালকুলেট করতে পারি, অক্সিজেনের ওয়েট নিয়েও ক্যালকুলেট করতে পারি। সো ডব্লুর জায়গায় আমরা হাইড্রোজেনের ওয়েটটা বসাচ্ছি। সো 2 into 112 ডিভাইডেড বাই 22,400 ইজ ইকুয়ালস টু হাইড্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট আমরা জানি 1 সি, সিটা আমাকে ফাইন্ড করতে দিয়েছে, টিটা কত? 965 সেকেন্ড। সো 965 সেকেন্ড অ্যান্ড এফ 96500। এখানে দেখো এই দুটো জিরো এই দুটো জিরো ক্যান্সেল করে দিলাম, 965 ক্যান্সেল করে দিলাম, 112 আর 224, সো 112 ক্যান্সেল হয়ে গেল। সো হেয়ার সি ইজ ইকুয়ালস টু 1 অ্যাম্পিয়ার। সো 1 অ্যাম্পিয়ার যদি তড়িৎ চালনা করি আমরা, এই 168 ml ইলেকট্রোলাইটিক গ্যাস ফর্ম হবে। সো রাইট অপশান ইজ অপশান এ। দেখো আমরা এই ক্যালকুলেশনটা অক্সিজেন ধরেও করতে পারতাম। যদি অক্সিজেন নিয়ে ক্যালকুলেট করতাম তাহলে কি হতো? তাহলে অক্সিজেনের ডব্লুটা কত? 56 into 32 by 22,400 ইজ ইকুয়ালস টু ই। অক্সিজেনের ই আমরা জানি 8, অক্সিজেনের তুল্যাঙ্ক বার 8 হয়। সো 8 into C into 965 ডিভাইডেড বাই 96500, 0000 ক্যান্সেল করে দিলাম, 965 ক্যান্সেল করে দিলাম। সো সি দ্যাট ইজ ইকুয়ালস টু 56 into 32 divided by 224 into 8, 8 4s are 32, 5, 56 cancel, that is 1 ampere. সো অক্সিজেন ধরেও ক্যালকুলেট করলে আমাদের আনসারটা কিন্তু চলে আসবে। তো রাইট অপশান ইজ অপশান এ। এইভাবে ফ্যারাডের সূত্রকে কাজে লাগিয়ে আমরা ইলেকট্রোলিসিসের প্রবলেমগুলো করতে পারি। এখন দেখো ফ্যারাডের প্রথম এবং দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পেয়েছিলাম? W দ্যাট ইজ ইকুয়ালস টু E ইন্টু কিউ বাই এফ। ডাব্লুটা কি? কতটা পরিমাণ পদার্থ তড়িৎ দ্বারে উৎপন্ন হয়েছে, ইটা হলো ওই পদার্থের তুল্যাঙ্ক ভার, কিউটা হলো কত অ্যামাউন্ট এর তড়িৎ প্রবাহ চালনা করা হয়েছে, এবং এফটা হলো ফ্যারাডে। সো ইফ W দ্যাট ইজ ইকুয়ালস টু E, তার মানে কি যে তড়িৎ দ্বারে যে পদার্থটা উৎপন্ন হয়েছে সেই পদার্থের ওজনটা ওই পদার্থেরই তুল্যাঙ্ক ভারের সঙ্গে ইকুয়াল, তখন আমরা কি বলতে পারি যে কিউ দ্যাট ইজ ইকুয়ালস টু এফ। কিউটা তখন কার সঙ্গে সমান হবে? ফ্যারাডের সঙ্গে সমান হবে। অর্থাৎ এখান থেকে বলতে পারি আমরা কি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট এনি সাবস্টেন্স তার
চার্জ কত হবে 1 ফ্যারাডে। সো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থের আধান দ্যাট ইজ ইকুয়ালস টু 1 ফ্যারাডে। তার মানে কি যে 1 গ্রাম তুল্যাঙ্ক যে কোনো পদার্থই সর্বদা কিন্তু 1 ফ্যারাডে তড়িৎ পরিবহন করবে। দেখো আমরা কপার 2 প্লাস একটা আয়ন নিলাম। এই কপার 2 প্লাস আয়নটা দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কপার আয়ন কপার তৈরি করেছে। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে চার্জ অফ 1 copper 2 plus ion is equals to 2 into E। যেহেতু কপার 2 প্লাস দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করেছে সেই জন্য কপার 2 প্লাসের চার্জটা দুটো ইলেকট্রনের চার্জের সঙ্গে কিন্তু ইকুয়াল। সো চার্জ অফ 1 মোল copper 2 plus ion that is equals to 2 into E into N, where N is Avogadro number. কারণ কি যে 1 মোল কপার 2 প্লাসের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক কপার 2 প্লাস আয়ন আছে। সো একটি কপার 2 প্লাসের আয়নের চার্জ যদি 2 ইন্টু ইলেকট্রনের চার্জের সঙ্গে সমান হয় তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক কপার 2 প্লাস আয়নের আধানটা কত হবে 2 ইন্টু ইলেকট্রনের চার্জ ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। এখন দেখো 1 মোল copper 2 plus ion that is equals to 2 into 1 gram equivalent copper 2 plus ion। কারণ কি এই কপার 2 প্লাস আয়নের ভ্যালেন্সিটা কত 2, তাহলে 1 মোল কপার 2 প্লাস আয়ন সমান আমি লিখতে পারি ভ্যালেন্সি ইন্টু 1 গ্রাম তুল্যাঙ্ক কপার 2 প্লাস আয়ন। এখান থেকে দেখো অতএব চার্জ অফ 1 মোল কপার 2 প্লাস আয়ন ইজ ইকুয়ালস টু 2 ইন্টু চার্জ অফ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট কপার 2 প্লাস আয়ন। তাহলে 1 মোল কপার 2 প্লাস আয়নের আধানটা কত হবে 2 ইন্টু 1 গ্রাম তুল্যাঙ্ক কপার 2 প্লাস আয়নের আধান। এবং একটু আগে জানলাম যে 1 গ্রাম তুল্যাঙ্ক এনি সাবস্টেন্স সে সর্বদা কিন্তু 1 ফ্যারাডে তড়িৎ পরিবহন করে। তার মানে কি যে 1 গ্রাম তুল্যাঙ্ক যে কোনো পদার্থের চার্জটা সর্বদা 1 ফ্যারাডে হয়। তাহলে সেখান থেকে কত পেলাম 2 ইন্টু 1 ফ্যারাডে। তাহলে দেখো চার্জ অফ কপার 2 প্লাস আয়ন, চার্জ অফ 1 মোল কপার 2 প্লাস আয়ন দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ফ্যারাডে। এবং একটু আগেই বার করেছি দেখো চার্জ অফ 1 মোল কপার 2 প্লাস আয়ন দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ই ইন্টু এন। সো এখান থেকে আমরা কি বলতে পারি অতএব 2 ইন্টু এফ দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ইন্টু ই ইন্টু এন, 2 ক্যান্সেল করে দিলাম। সো ই ইকুয়ালস টু এফ বাই এন। মানে কি একটি ইলেকট্রনের চার্জ সমান ফ্যারাডে বাই অ্যাভোগাড্রো সংখ্যা। অতএব 1 মোল ইলেকট্রনের চার্জটা কত পেলাম তাহলে 1 মোল ইলেকট্রনের চার্জ ইকুয়ালস টু 1 ফ্যারাডে দ্যাট ইজ ইকুয়ালস টু 96,500 কুলম। এখন দেখো যদি আমাকে কোশ্চেন করে যে হাউ মাচ ইলেকট্রিক চার্জ is required to oxidize 1 মোল ওয়াটার, মানে 1 মোল ওয়াটারকে অক্সিডাইজ করতে কত পরিমাণ চার্জের প্রয়োজন হবে। তাহলে দেখো প্রথমে আমরা দেখে নিই যে ওয়াটারটা অক্সিডাইজড হয়ে কী ফর্ম করে। আমরা জানি যে ওয়াটার যখন অক্সিডাইজড হয় অক্সিজেন ফর্ম করে। ব্যালেন্স করে নিচ্ছি আমরা 2 প্লাস 4H প্লাস মাইনাস 4 ইলেকট্রন।
তাহলে এটা হলো ওয়াটারটা অক্সিডাইজড হচ্ছে। আমরা এখানে 2 মোলের রেসপেক্টে বার করেছি, 1 মোলের রেসপেক্টে বার করিনি। সো H2O minus 2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু হাফ O2 প্লাস 2H প্লাস। তাহলে দেখো 1 মোল ওয়াটারের অক্সিডেশনে কত মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে? 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। 1 মোল ওয়াটারকে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে 2 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। একটু আগে আমরা দেখলাম যে 1 মোল ইলেকট্রনের চার্জ 1 ফ্যারাডের সঙ্গে ইকুয়াল। সো 1 মোল ওয়াটারকে অক্সিডাইজ করতে যেহেতু 2 মোল ইলেকট্রন প্রয়োজন হচ্ছে, দ্যাট মিন্স 2 ফ্যারাডের তড়িতের প্রয়োজন হবে। সো 2 ফ্যারাডে or 2 into 96,500 এত কুলম ইলেকট্রিক চার্জ is required. আবার দেখো এরকম প্রবলেমও আমাদের দিতে পারে যে অ্যালুমিনা Al2O3 Al2O3 থেকে আমরা কি ফর্ম করছি? অ্যালুমিনিয়াম ফর্ম করছি। আমাকে কোশ্চেন করলো যে 1 মোল অ্যালুমিনা থেকে 9 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে কতটা তড়িতের প্রয়োজন হচ্ছে? তাহলে হাউ মাচ ইলেকট্রিক চার্জ ইজ রিকোয়ার্ড ফর দ্য কনভারসেশন অফ 1 মোল অ্যালুমিনা টু 9 গ্রাম অ্যালুমিনিয়াম। তাহলে দেখো এখানে কি হচ্ছে যে অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম তৈরি হচ্ছে এবং অক্সিজেন তৈরি হচ্ছে। এখানে অ্যালুমিনিয়ামের ওয়েটটা কত ফর্ম হচ্ছে? 2 into 27। যেহেতু অ্যালুমিনিয়ামের অ্যাটমিক ওয়েট হচ্ছে 27 এবং দুটো অ্যালুমিনিয়াম অ্যাটম তৈরি হয়েছে, তাহলে 2 into 27 গ্রাম অ্যালুমিনিয়াম ফর্ম হয়েছে। কত মোল থেকে ফর্ম হয়েছে? 1 মোল থেকে ফর্ম হয়েছে। এখানে দেখো অ্যালুমিনিয়ামের চার্জটা কত ছিল? Al3+। Al3+ থেকে কি ফর্ম হয়েছে? অ্যালুমিনিয়াম। কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? 3 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। এই রকম Al3+ এখানে কতগুলো আছে? দুটো। সেখান থেকে দুটো অ্যালুমিনিয়াম তৈরি হয়েছে, তাহলে টোটাল কত মোল ইলেকট্রন ট্রান্সফার হবে? 6 মোল ইলেকট্রন ট্রান্সফার হবে। সো অ্যালুমিনা থেকে 2 অ্যাটম অফ অ্যালুমিনিয়াম তৈরি করতে আমাদের 6 মোল ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তার মানে 1 মোল অ্যালুমিনা থেকে 2 into 27 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে আমাদের 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে। সো টোটাল কারেন্ট ইজ রিকোয়ার্ড 6 ফ্যারাডে। এই যে 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হচ্ছে, এটা কত গ্রাম ফরমেশনের জন্য? এত গ্রাম ফরমেশনের জন্য। সো 2 into 27 গ্রাম ফরমেশনের জন্য যদি 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হয়, তাহলে 9 গ্রাম ফরমেশনের জন্য 6 into 9 by 2 into 27, দ্যাট মিন্স 1 ফ্যারাডে, মানে 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে। অর্থাৎ যে 1 মোল অ্যালুমিনা থেকে 9 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে আমাদের 1 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে। আবার দেখো আমাকে বললো যে ডাইক্রোমেট আয়ন Cr2O7 2-, এটা অ্যাসিড মিডিয়ামে কি তৈরি করে? ক্রোমিয়াম 3+ আয়ন তৈরি করে। এই ডাইক্রোমেট আয়নের কি করছি আমরা? এখানে রিডাকশন করছি, বিজারণ করছি। তাহলে অ্যাসিড মিডিয়ামে ডাইক্রোমেট আয়ন বিজারিত হয়ে ক্রোমিক সালফেট তৈরি করে। আমরা যদি অ্যাসিড মিডিয়ামটা H2SO4 নিই, বললো যে এই রিডাকশানে আমাদের কত ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে। সেই জন্য আমাকে রিয়াকশানটাকে কমপ্লিট করতে হবে। তো রিয়াকশানটা কমপ্লিট করে দিচ্ছি। Cr2O7 2-, সেখান থেকে ফর্ম করছে 2Cr3+। যেহেতু রিয়াকশানটা অ্যাসিড মিডিয়ামে হচ্ছে, আমরা ক্লাস 11 থেকে শিখে এসেছি যে অ্যাসিড মিডিয়ামে কীভাবে ব্যালেন্স করতে হয়। এপারে কত
কতগুলো অক্সিজেন অ্যাটম বেশি আছে? 7টা। তাহলে যেদিকে যতগুলো অক্সিজেন অ্যাটম বেশি থাকবে তার বিপরীত দিকে ততগুলো জলের অণু যোগ। তো 7H2 অ্যাড করলাম এবং সেম দিকে দ্বিগুণ সংখ্যক H+ আয়ন যোগ, সো 14H+। তাহলে আমাদের সেখানে ক্রোমিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেনের ব্যালেন্স হয়ে গেছে। এবার জাস্ট আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে। এপারে টোটাল চার্জ কত? টোটাল চার্জ 14 পজিটিভ, 2 নেগেটিভ, দ্যাট মিনস 12 পজিটিভ চার্জ, আর এখানে 6 পজিটিভ চার্জ। তাহলে এপার থেকে মানে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের 6টা পজিটিভ চার্জকে বাদ দিতে হবে। 6টা পজিটিভ চার্জকে বাদ দেওয়া মানে 6টা নেগেটিভ যোগ করা, দ্যাট মিনস 6টা ইলেকট্রন আমি যোগ করে দিলাম। তাহলে এই যে ডাইক্রোমেট আয়নের রিডাকশন হচ্ছে, এখানে কতগুলো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে? 6 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে। তাহলে 1 মোল ডাইক্রোমেটকে বিজারণে 6 মোল ইলেকট্রনের প্রয়োজন হয়, দ্যাট মিনস 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হবে। যেহেতু 1 মোল ইলেকট্রনের চার্জটা হচ্ছে 1 ফ্যারাডের সঙ্গে সমান, সো এখানে আমাদের 6 মোল ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, সো 6 ফ্যারাডে তড়িতের প্রয়োজন হয়। দেখো এখানে আরও একটি প্রবলেমের কথা বলছে যে 1 মোল অফ ইলেকট্রন পাস থ্রু ইচ অফ দ্য সলিউশন অফ সিলভার নাইট্রেট, কপার সালফেট অ্যান্ড অ্যালুমিনিয়াম ক্লোরাইড when silver, copper and aluminum are deposited at cathode. Find the molar ratio of silver, copper and aluminum deposited. দেখো কত মোল ইলেকট্রন পাস করানো হয়েছে? 1 মোল। 1 মোল ইলেকট্রন পাস করানো হচ্ছে মানে দ্যাট মিনস 1 ফ্যারাডে তড়িৎ পাঠানো হয়েছে। 1 ফ্যারাডে তড়িৎ যেহেতু পাঠানো হয়েছে, এই প্রত্যেকটা যে সিলভার, কপার এবং অ্যালুমিনিয়াম তৈরি হয়েছে এদের 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ডিপোজিট হবে। সো সিলভার যেটা ফর্ম করবে দ্যাট ইজ 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, কপার ফর্ম হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অ্যান্ড অ্যালুমিনিয়াম ফর্ম হবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তো যেহেতু 1 ফ্যারাডে তড়িৎ পাঠাচ্ছি আমরা, প্রত্যেকটা পদার্থেরই 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ করে উৎপন্ন হবে। এখন দেখো সিলভার নাইট্রেট Ag+, তার মানে এর সিলভার প্লাসের যোজ্যতা কত? 1। তার মানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট যা, অ্যাটমিক ওয়েটও কিন্তু সেম। সো 1 গ্রাম ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ ইকুইভ্যালেন্স টু আমরা বলতে পারি 1 মোল সিলভার। কপার 2+, দ্যাট মিনস কপারের ভ্যালেন্সি কত হলো ওখানে? 2। তার মানে কপার 2+ এর অ্যাটমিক ওয়েট যা, ইকুইভ্যালেন্ট ওয়েট তার অর্ধেক। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ কপার, দ্যাট মিনস 1/2 মোল কপার। সিমিলারলি অ্যালুমিনিয়াম 3+ আয়ন, অ্যালুমিনিয়ামের যোজ্যতাটা 3, সো 1 গ্রাম equivalent aluminum, that means 1/3 mole aluminum. So the molar ratio কত হলো তাহলে? 1:1/2:1/3, that means 6:3:2. So the molar ratio of silver, copper and aluminum are 6:3:2. আশা করি আজকের লেকচারটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।